চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে। আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান, রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক, যে এই সারা দেশের জন্য উনি মামলা করুক, যেমন আমরাও করছি, যে উনি এই পার্টি হোক একটা মামলাতে, যে এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াকফ অ্যাক্ট হয়েছে, একে প্রত্যাহার করার জন্য মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করে জানিয়েছি। তাকে আমি অনুরোধ করেছি, তাকে সাজেস্ট করেছি 3টে কাজ করার জন্য। অনেক কাজে 3টে প্রথম বলেছি। প্রথম হচ্ছে, চিঠির আগে বলি, তিনি বলছেন লাগু হতে দেবে না, কিন্তু তার দলের একাধিক এমপি অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আগে দেখব, তারপরে ভাববো উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা। আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক। বিজেপির পক্ষে ভোট দিল না বিজেপির বিপক্ষে ভোট দিল, কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42টি এমপি আছে, একাধিক এমপি উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই। যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক ডোমিনে আনা হোক। তারপর আমি 3টে মর্মে ওনাকে চিঠি করেছি। প্রথম হচ্ছে, বিধানসভায় বিল, এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে নতুন অ্যাক্ট হয়েছে 2025-এ যে আইন হচ্ছে, এই আইনটা আমাদের রাজ্যে আমরা বাস্তবায়ন হতে দেব না, করব না। এই মর্মে তো উনি পাবলিক ডোমিনে বলছেন, এই কথাটাই বিধানসভায় একটা রেজুলেশন পাস করানো হোক, এই মর্মে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে। আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান, রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক, যে এই সারা দেশের জন্য উনি মামলা করুক, যেমন আমরাও করছি, যে উনি এই পার্টি হোক একটা মামলাতে, যে এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াকফ অ্যাক্ট হয়েছে, একে প্রত্যাহার করার জন্য। 3 নম্বর, লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42টি এমপি আছে এবং আমাদের রাজ্যে 200-র অধিক এমএলএ আছে। সমস্ত এমপি এমএলএদেরকে নির্দেশনা দিক, তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুক। এই 3টে মর্মে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে আমি চিঠি করেছি। আশা করছি তিনি সংখ্যালঘুদেরকে শুধুমাত্র মুখে বলবেন না, বাস্তবে তিনি সংখ্যালঘুদের পাশে থাকবেন, বিধানসভায় রেজুলেশন পাস করাবেন এই আইনের বিরুদ্ধে, তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্যের পক্ষ থেকে, মানে রাজ্য যাবে সুপ্রিম কোর্টে। 3 নম্বর হচ্ছে, তারা এমপি এমএলএদেরকে আপনার প্রত্যেককে, হ্যাঁ কয়েকজন বিক্ষিপ্তভাবে এমপি এমএলএ মামলা করছে শুনছি, কিন্তু প্রত্যেককে করতে হবে। বলছি আজকে একই দিনে একই সঙ্গে একদিকে বৈঠক একদিকে মিছিল চাকরিহারাদের, এবং গতকাল দেখেছেন বা পরশু দেখেন যে লাঠিচার্জ এবং লাথি মারা শিক্ষক সমাজের উপর, এটা কিভাবে দেখছেন আপনি? দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই যারা আজকে যোগ্য তারাও আজকে চাকরিচ্যুত হলো। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা এই পৃথকীকরণের কথা বলেছে, কিন্তু এক একজন এক এক রকম তথ্য দিয়েছে। রাজ্য সরকার এক তথ্য দিয়েছে, এসএসসি আলাদা তথ্য দিয়েছে, পর্ষদ আলাদা তথ্য দিয়েছে। ফলে এই ভুলভাল তথ্যতে হচপচের জন্য এতগুলো বৈধ শিক্ষক আছে চাকরিহারা। আজকে অনেক কথা বলছেন, কিন্তু আমি বলছি সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। সহজ জিনিস ছিল ভাই, কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দিয়ে দিলে তাদেরকে বাতিল করে দাও, আর যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা চাকরিতে বহাল থাকতো। সেইগুলো তো এই কটা বছর ধরে করতে পারলো না। এখন রাজ্য সরকার অনেক বড় বড় কথা বলছেন, অনেক মানে প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতির অন্তঃসার শূন্যই মনে করি। তার কয়েকদিনের মধ্যেই যখন কসবায় বা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে যখন এই বিষয়টা নিয়ে জানাতে যাচ্ছে, তাদের উপরে যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে আনলো, একটা সুস্থ সমাজে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আরে এটা ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে ক্রিমিনালদের সাথেও যে মানে এই আচরণ করা যায় না। এখানে জেল বলে আর না, এখানে সংশোধনাগার বলা হচ্ছে। আর সেখানে একজন শিক্ষক, যারা জাতির মেরুদণ্ড বা সমাজের মেরুদণ্ড বলি আমরা, তাদেরকে যেভাবে আক্রমণ হলো, মারধর হলো, শুধু লাঠির ডান্ডা ভেঙে ফেলেছে এমন মারধর করেছে। এদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করলো? কটা পুলিশকে শোকজ করেছে? কজনের বিরুদ্ধে মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে? আমিও জানতে চাই। ছাগলচোর গরুচোর ধরা পড়ে গেলে এরা বড় বড় করে তাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ তাদের পেজে লিখে দেয় যে এত জায়গায় আমার একটা ছাগলচোর ধরা পড়েছে। আমি এই মর্মে জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এদের বিরুদ্ধে যারা এই ধরনের শিক্ষকদের উপর আক্রমণ চালালো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো? লিখেছে তারা? এটা মেনে নেওয়া যায় না। আর এই আক্রমণ দেখে যারা এখনো চুপ করে আছেন, যারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেস হয়তো ন্যায় দেবে, আমি তাদের বলছি আপনাদের হয়তো মনে নাম্বার তাহলে এগিয়ে আসছে। আপনারা প্রতিবাদ সোচ্চার হন। যারা এই শিক্ষকদের উপর আক্রমণ শুধু নয়, যারা শান্তিপূর্ণ কোনো মিছিলের ওপরেই যেই ধরনের বিভিন্ন জায়গায় পুলিশ আক্রমণ করে, এর বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন। না হলে আগামী দিনে আপনার নাম্বার আসছে, দেখবেন আপনার অন্যায় নয়, আপনার উপরে আবার পুলিশ আক্রমণ। আমাদের ফান্ডামেন্টাল রাইটের উপর আঘাত,
তো সেখান থেকে দুটো জিনিস হচ্ছে যে সুপ্রিম কোর্টে যখন স্পষ্ট একজন ভাই বলছিলেন যে বাবরি মসজিদে যে রায় দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টের কয়েকটা মামলা ফাইল হয়ে গেছে ইতিমধ্যে, বিভিন্ন সংগঠন জমিয়ত উলামা হিন্দ থেকে শুরু করে অনেকগুলো সংগঠন এই মামলা ফাইল করেছে। এবার কপিল সিব্বলজি অ্যাডভোকেট হিসেবে আছেন, অভিষেক মনু সিংজি আছেন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এবং এখান থেকে বিভিন্ন সংগঠন যদি আমরা সুপ্রিম কোর্টে ফাইল করি এবং কেরালা হাইকোর্টেও ফাইল হয়েছে আমাদের মুসলিম লীগের ওখানকার একটা সুন্নি জমিয়তুল উলামা বলে একটা সংগঠন আছে, তারা সমস্ত কেরালা বলে আছে, তারা করেছে। তো আমরা ফান্ডামেন্টাল রাইটের উপর জোর দেবো, জুরিসপ্রুডেন্সের উপর জোর দেবো যে সুপ্রিম কোর্ট সংবিধানে যখন জুরিসপ্রুডেন্সের দিক দিয়ে দেখা যায় যে যখন আইনটা একেবারে সংবিধান বিরোধী তবুও সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দিচ্ছে, ওই জাজমেন্ট কিভাবে চ্যালেঞ্জ হবে, এটা কিন্তু আইনবিদদের নিয়ে আমাদেরকে বসতে হবে। ডক্টর ফাইজান মুস্তাফা থেকে শুরু করে সবাই মিলে বসতে হবে যে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে সংবিধান বিরোধী, ওই রায়টার ভ্যালুটা কি আছে। কারণ এই আইনটা কোনো মতেই সংবিধানের চোখে বা জুরিসপ্রুডেন্স ভিউ টিকবে না। সিম্পল যে রাইট টু ইকুয়ালিটি দিচ্ছে না, রাইট টু ইকুয়ালিটি দিচ্ছে না, তাহলে এইটা করতে হবে এবং আমাদেরকে আন্দোলন করতে হবে। আর এই পরিপক্ষটাকে রাখতে হবে যে ওরা লাভবান না হয়ে যায়। আন্দোলনটাকে এইভাবে করতে হবে যে নন মুসলিম ভাইরা যারা আছে তারা যেন না বুঝে যে এটা আমাদের বিরুদ্ধে হচ্ছে, তাদের যে মাইন্ড ওয়াশ হচ্ছে, ব্রেন ওয়াশ হচ্ছে, সেই ব্রেন ওয়াশটা যেন না হয়। এবং তারা সেই ইভেন আমি ছোট উদাহরণ দিচ্ছি, আমি মালদার একটা জায়গায় হরিপুর বলে একটা এলাকায় ওখানে গিয়েছিলাম। ওখানে বিশেষ করে বাংলাদেশ থেকে আসা মুসলমান বাঙাল হিন্দুরা আছে, বাঙাল হিন্দু বলে ঘটি বাঙাল যেমন আছে। তো ওখানে যদি কোনো সরকারের বিরুদ্ধে বলে না না আমাদের উপর অত্যাচার হয়েছে, এই যে বিদ্বেষটা বলে দেওয়া হচ্ছে, এটাকে কিভাবে শেষ করা যায় এই নিয়ে আমাদেরকে বসতে হবে এবং আইনের সব দিকে আলোচনা করতে হবে। ধন্যবাদ। আমাদের মধ্যে একমাত্র রাস্তা, তাহলে বাধ্য করাতে হবে, রিপিলিং অ্যাক্ট নিয়ে আসতে হবে, এটা সম্ভব। এই আমি এখানে যারা আছেন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু একজন পাঞ্জাবি, একজন নন মুসলিম হিন্দু, একজন বুদ্ধিস্টকে নিয়ে শুধু লেজিটিমেসি ক্রিয়েট করলে হবে না। যদি এটাকে সত্যি সত্যি লড়াই করতে হয় তাই সবাইকে মন থেকে এক জায়গায় হতে হবে এবং সেটার একটা প্রচেষ্টা তৈরি করা। দুই হচ্ছে যে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে লড়তে হবে। একটা প্রবণতা আমাদের প্রতিনিয়ত দেখা যায় যে কোনো একটা ভাবে একটা দলীয় রাজনীতির দিকে আমরা ঠেলে নিয়ে যাই, তার ঊর্ধ্বে না উঠতে পারলে এই লড়াই করা সম্ভব না। ফলে দল, জাত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে সংবিধানকে বাঁচাতে হবে, কারণ এই আক্রমণটা হচ্ছে সংবিধানের উপরে। সংবিধানের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আমার এই অধিকারকে স্বীকৃত করা হয়েছে। আর ধীরে ধীরে প্রতিনিয়ত বিভিন্নভাবে, একটু আগেই কেউ একজন বলছিলেন যে নতুন একটা আইন আবার প্রপোজ করছে। আসলে লক্ষ্যটা ছিল সংবিধান যেদিনকে রচনা হয়েছে সেদিনকেই আমি বলেছিলাম যে সেদিন থেকেই RSS এর যে আদর্শ সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে যারা, এবং তারা সেই লক্ষ্যে সফল হয়েছে।